one, now. জয় হিন্দ। ভিডিওর শুরুতেই যে ক্লিপটি দেখলেন সেটি হলো এসএফডিআর টেকনোলজির একটি সফল ডেমনস্ট্রেশন। ভারতের ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গত 3 ফেব্রুয়ারি 2026-এ উড়িষ্যার উপকূলে চাঁদিপুরের আইটিআর অর্থাৎ ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সলিড ফুয়েল ডাক্টেড র্যামজেট এসএফডিআর টেকনোলজির সাকসেসফুলি টেস্ট ফায়ার সম্পন্ন করল। এই টেস্ট ভারতকে নতুন এলিট লিগের সদস্য হিসেবে স্থান করে দিয়েছে। এর ফলে আগামী দিনে ভারত লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল বানাতে পারবে এবং প্রতিপক্ষের ওপর ট্যাকটিক্যাল এজ লাভ করতে পারবে। প্রাথমিকভাবে গ্রাউন্ড বুস্টার মোটর দ্বারা এক্সপেক্টেড ম্যাক নাম্বারে চালিত হওয়ার পর নজরলেস বুস্টার, সলিড ফুয়েল ডাক্টেড র্যামজেট মোটর এবং ফুয়েল ফ্লো কন্ট্রোলার সহ সমস্ত সাব সিস্টেম প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেছে। বঙ্গোপসাগরের উপকূলে চাঁদিপুরের আইটিআর দ্বারা মোতায়েন করা বেশ কয়েকটি ট্র্যাকিং যন্ত্র দ্বারা ক্যাপচার করা ফ্লাইট ডেটা দ্বারা সিস্টেমের কর্মক্ষমতা নিশ্চিত করা হয়েছে। আসুন আজ এই এসএফডিআর টেকনোলজি কি সেই সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা করা যাক। এই টেকনোলজি ভারতের কোন মিসাইলে ব্যবহৃত হতে চলেছে, সেই সাথে এই টেকনোলজি কেন ভারতকে একটি এলিট লিগে স্থান করে দিয়েছে, এর ফলে ভারত আগামী দিনে মিসাইল টেকনোলজিতে কি বিপ্লব আনতে চলেছে, এয়ার টু এয়ার মিসাইল কি, ইত্যাদি নানা বিষয় সম্পর্কে আজ সংক্ষেপে আলোচনা করব। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। One, now. এসএফডিআর এর ফুল ফর্ম হলো সলিড ফুয়েল ডাক্টেড র্যামজেট। এটি এক বিশেষ ধরনের টেকনোলজি, অর্থাৎ এখানে যে র্যামজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তাতে জ্বালানি হিসেবে লিকুইড ফুয়েলের পরিবর্তে সলিড ফুয়েল ব্যবহৃত হয়। বিষয়টা বোঝার আগে প্রথাগত মিসাইল বা রকেটের প্রপালশন সিস্টেম কিভাবে কাজ করে আসুন তা জেনে নিই। সাধারণত রকেট ইঞ্জিনে লিকুইড ফুয়েল ব্যবহৃত হয়। স্ক্রিনে যে ইমেজটি দেখছেন সেটি প্রথাগত একটি রকেট ইঞ্জিনের চিত্র। কিন্তু ফুয়েল, সলিড, লিকুইড, গ্যাস যাই হোক না কেন, তাকে এনার্জিতে কনভার্ট করতে গেলে মানে তাকে ইন্ধন হিসেবে জ্বালাতে গেলে দরকার পড়ে অক্সিজেনের। সেই কারণে রকেট ইঞ্জিনে লিকুইড ফুয়েলের সাথে একটি আলাদা অক্সিডাইজার ট্যাঙ্কের প্রয়োজন হয় যাতে লিকুইড অক্সিজেন মজুদ থাকে। এই অক্সিজেন এবং ফুয়েল কম্বাসন চেম্বারে যখন স্পার্ক করানো হয় তখন তাতে প্রচুর পরিমাণে হিট অ্যান্ড সাউন্ড প্রডিউস হয়। এই হিট আর সাউন্ড যখন এক্সস্ট হয় তখন প্রচুর পরিমাণে থ্রাস্ট উৎপন্ন করে, ফলে রকেট সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই সিস্টেমের একটি দুর্বলতা হলো যে পরিমাণ লিকুইড ফুয়েল ফুয়েল ট্যাঙ্কে ভরতে হয় প্রায় সমপরিমাণ অক্সিজেন অক্সিডাইজার ট্যাঙ্কেও ভরতে হয়। ফলে রকেট অনেক বেশি ভারী হয়ে যায়। এর ফলে রকেট বেশি দূরত্ব অতিক্রম করতে পারে না। কিন্তু যদি লিকুইড ফুয়েলের পরিবর্তে সলিড ফুয়েল ব্যবহার করা হয় তখন আলাদা করে কোনো অক্সিডাইজার ট্যাঙ্কের দরকার পড়ে না। ডান দিকে ইমেজটিতে যেমন দেখতে পাচ্ছেন, এখানে সলিড ফুয়েলের সাথেই সলিড অক্সিডাইজার একত্রে ব্যবহৃত হয়। ফলে এই ধরনের রকেটে ফুয়েলের পরিমাণ বেশি হয় এবং রকেট অনেক হালকা হয়। তাই সলিড ফুয়েল রকেট ইঞ্জিন লিকুইড ফুয়েল রকেট ইঞ্জিনের চেয়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। সেই কারণে ইসরো যে রকেট বানায় তাতে সলিড এবং লিকুইড দুটি স্টেজই দেখা যায়। এখানে অনেকে হয়তো একটি প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন যে যদি সলিড ফুয়েল দ্বারা রকেট বেশি দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে ইসরো সলিড ফুয়েলের সাথে কেন লিকুইড ফুয়েল ব্যবহার করে। এই বিষয়টা এখানে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তাছাড়া আলোচ্য বিষয়বস্তু এটাও নয়, তাই এই নিয়ে আর বিশদে আলোচনা করব না। যদি এই বিষয়ে আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে তা ব্যাখ্যা করা যাবে। যাই হোক, ফেরা যাক মূল প্রসঙ্গে। আগের আলোচনা হতে আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারলেন যে লিকুইড রকেট ইঞ্জিনের থেকে সলিড রকেট ইঞ্জিন তফাৎ কী এবং এর প্রয়োজন হয় কেন। অপরদিকে জেট ইঞ্জিন চলে কেবলমাত্র লিকুইড ফুয়েল দিয়ে। এখানে একটি প্রাসঙ্গিক প্রশ্ন উঠতে পারে যে সেটা হলো, তাহলে রকেট ইঞ্জিনের ন্যায় জেট ইঞ্জিনের জন্যও কি আলাদা করে অক্সিডাইজার ট্যাঙ্কের প্রয়োজন হয়? না, জেট ইঞ্জিনের জন্য আলাদা করে অক্সিডাইজার ট্যাঙ্কের প্রয়োজন হয় না। তবে প্রাথমিকভাবে ইঞ্জিন স্টার্ট করার জন্য কিছু ক্ষেত্রে ছোট অক্সিডাইজার ট্যাঙ্ক মজুদ থাকে।
জেট ইঞ্জিন অ্যাটমসফিয়ার হতেই তার অক্সিজেনের চাহিদা পূরণ করে নেয়। অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেন দিয়ে জেট ইঞ্জিনগুলি তার অক্সিজেনের প্রয়োজন মেটায়। এই জেট ইঞ্জিন সাধারণত ৩ প্রকার হয়: টার্বোজেট, র্যামজেট এবং স্ক্র্যামজেট। টার্বোজেটের স্পিড সবচেয়ে কম হয়। এগুলি সিভিল এবং কমার্শিয়াল পারপাসে ইউজ হয়। অপরদিকে র্যামজেটের স্পিড অনেক বেশি হয় এবং সবচেয়ে বেশি স্পিড হয় স্ক্র্যামজেট ইঞ্জিনের, যা মিলিটারি পারপাসে ইউজ করা হয়। তবে সব জেট ইঞ্জিনগুলি চলে লিকুইড ফুয়েল দ্বারা, যা অক্সিডাইজার হিসেবে বায়ুমণ্ডলের অক্সিজেন গ্রহণ করে থাকে। কিন্তু এখানে র্যামজেট ইঞ্জিনকে এমনভাবে বিকাশ করা হয়েছে যাতে সেটা সলিড ফুয়েল দ্বারাও চালিত হতে পারে, আর সেই টেকনোলজিকে বলা হচ্ছে সলিড ফুয়েল ডাক্টেড র্যামজেট, অর্থাৎ এসএফডিআর টেকনোলজি। সোজা বাংলায় যে টেকনোলজি রকেট ইঞ্জিনে ব্যবহার করা হয়, এক প্রকার সেই টেকনোলজি ব্যবহৃত হচ্ছে জেট ইঞ্জিনে। এটা একটা বিরাট উপলব্ধি। এটা এতটাই জটিল টেকনোলজি যা এখনো পর্যন্ত সুপার পাওয়ার আমেরিকার কাছেও নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন। এতদিন এই এসএফডিআর টেকনোলজি কেবলমাত্র রাশিয়া আর চীনের কাছেই বিদ্যমান ছিল। এখন থেকে ভারত তৃতীয় এমন দেশে পরিণত হলো যাদের কাছে এই ক্রিটিক্যাল টেকনোলজি এলো। এই টেকনোলজি কোথায় ব্যবহার করা হবে? এই টেকনোলজি ভারতের এয়ার টু এয়ার মিসাইল অস্ত্র MK2 এবং অস্ত্র MK3 মিসাইলে ব্যবহৃত হতে চলেছে। এয়ার টু এয়ার মানে হাওয়া হতে হাওয়াতে আঘাত করতে পারে এমন মিসাইল। মানে এই ধরনের মিসাইল সাধারণত কোনো ফাইটার জেট হতে ফায়ার করা হয় অন্য কোনো ফাইটার জেট কিংবা কোনো ফ্লাইং অবজেক্টকে ডিস্ট্রয় করার জন্য। বর্তমানে অস্ত্র MK1 ভারত ইন্ডিয়ান এয়ার ফোর্সের জন্য ডেভেলপ করে ফেলেছে। অস্ত্র MK1 মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ ৮০ কিলোমিটার। এই মিসাইলটিতে প্রথাগত র্যামজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ফলে এর রেঞ্জ আর বেশি বর্ধিত করা সম্ভব নয়। কিন্তু ভারত চাইছে এই অস্ত্র মিসাইলের রেঞ্জ ৩৫০ কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে। আর সেটা কেবলমাত্র সম্ভব কনভেনশনাল জেটের পরিবর্তে এসএফডিআর টেকনোলজি সম্পন্ন র্যামজেট ইঞ্জিন ব্যবহার করে। সেই কারণে ভারত আগামী দিনে অস্ত্র MK2 এবং অস্ত্র MK3 মিসাইল ডেভেলপ করতে চলেছে, যার রেঞ্জ হবে যথাক্রমে ১৬০ কিলোমিটার এবং ৩৫০ কিলোমিটার। আর এই দুটি মিসাইলেই ব্যবহৃত হতে চলেছে এসএফডিআর টেকনোলজি। গত ৩ ফেব্রুয়ারি চাঁদিপুরের ITRA যে টেস্ট ফায়ার করা হলো সেটা আসলে কোনো মিসাইলের টেস্ট ফায়ার ছিল না। এটা ছিল এসএফডিআর টেকনোলজির একটা ছোট্ট ডেমনস্ট্রেশন। মানে এটি একটি প্রোটোটাইপ ছিল অস্ত্র মিসাইলের, যার মধ্যে সলিড ফুয়েল ডাক্টেড র্যামজেট ইঞ্জিন সহ একাধিক টেকনোলজির পরীক্ষা করে দেখা হয়েছে সবকটি প্যারামিটার এই মিসাইলটি পারফর্ম করতে পারছে কিনা। ডিআরডিওর একাধিক সিনিয়র বিজ্ঞানীরা এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন, যার মধ্যে রয়েছে ডিআরডিওর অন্তর্গত ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি, হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি, রিসার্চ সেন্টার এমারাত এবং ITR এর বিজ্ঞানীরা। প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এসএফডিআর প্রযুক্তির সফল প্রদর্শনের জন্য ডিআরডিও এবং এই ইন্ডাস্ট্রির ভূয়সী প্রশংসা করেছেন। ডিপার্টমেন্ট অফ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্রেটারি এবং ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত এই সফল টেস্টের সাথে জড়িত সমস্ত দলকে অভিনন্দন জানিয়েছেন। অদূর ভবিষ্যতে ভারত যে অস্ত্র MK2 এবং অস্ত্র MK3 মিসাইল ডেভেলপ করতে চলেছে তাতে এই এসএফডিআর টেকনোলজি সংযুক্ত হতে চলেছে, যা পাকিস্তান আর চীনকে যথেষ্ট বেগ দেবে। সেই সাথে ডিফেন্স সেক্টরে ভারত যে আত্মনির্ভর হতে চাইছে, এই টেকনোলজি ভারতকে আত্মনির্ভরতার দিকে আর এক ধাপ এগিয়ে দিল। জয় হিন্দ, বন্দে মাতরম।